হরর মুভির 30% মজা গল্পতে আর বাকি 70% মজা মুভিতে থাকা অরিজিনাল সাউন্ডে। আর আপনি অরিজিনাল সাউন্ড ছাড়া অন্য কারো এক্সপ্লেন দেখেছেন মানে 70% মজাই মিস করেছেন। তো চলুন মুভির 100% মজা নিতে অরিজিনাল সাউন্ড সহ প্রেজেন্ট ਉਹ ਤੈਨੂੰ ਬੁਲਾ ਰਹੀ ਹੈ। হাই, আমি রোমানা। আপনারা আছেন হরর উইথ রোমানাতে। মুভির শুরুতেই আমাদেরকে রহস্যময় একটা সিন দেখানো হয়। আমরা দেখি একটা অন্ধকার বারান্দায় দুইটা লোক একটা মেয়ের সাথে কি যেন করছে। মেয়েটি দুজনের শক্তির সাথে পেরে উঠতে পারে না, ও জোরে একটা চিৎকার দিয়ে ওঠে আর সিন চলে আসে দুইটা ছেলের কাছে। ক্যাপ পরা ছেলেটার নাম হচ্ছে সারাব, সে পেশায় একজন মিউজিক কম্পোজার। তার একটা গার্লফ্রেন্ড আছে নাম যশন। কাজের ভিতরেও সারাক্ষণ তার সাথেই দুষ্টু মিষ্টি কথা হচ্ছে। এটা হচ্ছে সারাবের সবচেয়ে কাছের বন্ধু পরম। দুজনেই পাঞ্জাবে নতুন একটা বাসায় শিফট হয়েছে। তো রাতে সারাব প্রেমিকা যশনের সাথে কথা বলতেছে, বলতে বলতে হঠাৎ কলটা কেটে যায়। সারাব তখনই আবার কল করলে নাম্বার বন্ধ দেখায়, একটু পর আবার কল করলে আবারও বন্ধ। সারাব তো অবাক হয়, এই যে ফোন বন্ধ হলো, এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। যশনের সাথে সারাবের আর কোনোই যোগাযোগ হয়নি। সেই রাতের পর থেকেই যশনের ফোন বন্ধ। যশনের তাহলে কি হলো? সারাব যশনের কোনো খবর না পেয়ে পুরো টেনশনে পড়ে যায়। সারাবের এমন টেনশন দেখে পরম বলে, তুই আর টেনশন করিস না, আমার এক বন্ধুকে দিয়ে আমি যশনের খবর নিয়ে দেখতেছি ওর আসলে কি হয়েছে। তো সেই বন্ধুটি যশনের একই পাড়ার একটা মেয়েকে ডাকলে মেয়ে এসে বলে, আগে বলো তুমি যশনকে কিভাবে চেনো? তো এই ছেলেটির নাম সাদ্দাত। সাদ্দাত বলে, আমি ওই মেয়েটিকে চিনি না, ও আমার এক বন্ধুর বন্ধু। মেয়েটার ফোন নাকি 1 মাস ধরে বন্ধ, তাই বন্ধুটি চিন্তায় আছে। শুধু আমাকে বলো মেয়েটি কোথায় আর সে কি ঠিক আছে? মেয়েটি বলে, আমাদের পুরো পাড়ায় যশনকে নিয়ে খারাপ আলোচনা হচ্ছে। ও নাকি গুরুদাসপুরের কোনো এক ছেলের সাথে পালিয়েছে, ওর বাবা থানায় অ্যাফেয়ারও করেছে। ওর এই প্রভাব পাড়ার বাকি মেয়েদের উপর পড়ছে। আমাদের পরিবারের কাছে আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, আমাদেরকে কড়া নজরে রাখতেছে। সাদ্দাত বলে, তুমি কি জানো ছেলেটা কে? না, কেউই ঠিক মতো বলতে পারছে না। এই বলেই বলে, সাদ্দাত আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমি লুকিয়ে এখানে এসেছি। তো এরপর আরো কয়েক মাস কেটে যায়, সারাব যশনের কোনো খোঁজ পায় না। একদিন সারাবের ফোনে সিরাত নামের সুন্দরী একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। সারাব মেয়েটির আইডিতে ঢুকে মেয়েটির ফটো দেখে মুগ্ধ হয়ে যায় ও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এরপর তখনই তাদের মধ্যে মানে চ্যাটিংয়েই তাদের অনেক কথা হয়। চ্যাটিংয়ে তাদের দিনের পর দিন কথা হতে হতে একসময় দুজনের প্রেম হয়ে যায় ও আস্তে আস্তে সম্পর্কটা গভীরে যায়। তারপর অল টাইম দুজনে ফোনে আলাপ করে ও বিভিন্ন দুষ্টু মিষ্টি মুহূর্তও কাটায়, যা একটা গানের মাধ্যমে দেখানো হয়েছে। একটু দেখেন, ভালো একটা ফিল পাবেন। একদিন সারাব আর সিরাত ফোনে কথা বলতেছে। সিরাত পড়াশোনার জন্য দিল্লিতে যাবে, তাই সারাব সিরাতকে বলে, দিল্লিতে যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করবে না? সিরাত বলে, ওকে, কাল তোমার বাসায় আসতেছি। সারাব অবাক হয়ে বলে, কি বললে? আর একবার বলো, তুমি আমার এখানে আসবে? সিরাত বলে, সারাব বলে, 1 মিনিট পর আমি তোমাকে কল ব্যাক করতেছি, হ্যাঁ? এই বলে সারাব খুশিতে এই খুশির খবরটা পরমকে দেওয়ার জন্য পরমকে খুঁজতে থাকে। পরমকে গিয়ে বলে, এই পরম, তোর ভাবি আসতেছে কাল আমাদের এখানে। এই বলে দুই বন্ধু আনন্দ করতে থাকলে তখন কেন জানি রুমের লাইটগুলো নেভাচালা করতে থাকে। কিন্তু কেন, কে এনে? তো পরের দিন ফাইনালি সিরাত একটা বুকে নিয়ে চলে আসে। সারাব তো সেই খুশি। পরম ভালোবাসা দিয়ে ভাবি ও সারাবের জন্য কফি বানাই। তো কিছু সময় পর সারাব বলে, চলো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে লাঞ্চটা করি। সিরাত বলে, কেন, আমরা একসাথে বাসাতেই করি, আমি কিছু বানাই। সারাব বলে, বাসায় নুডলস ছাড়া আর কিছু নেই। সিরাত বলে, তাহলে আমি পোলাও বানাই, আর এই ফাঁকে তুমি গিয়ে গোসল করো। কি লক্ষ্মী বউ। সারাব খুশি হয়ে বলে, তুমি যেমনটা বলবে মহারানী। তো সিরাত রান্না করতে যায় আর সারাব গোসল করতে, আর পরম কানে হেডফোন লাগিয়ে কাজে লেগে পড়ে। এদিকে হঠাৎ সারাবের ফোনটা বেজে ওঠে। সারাবের ফোন দেখে সিরাত রিসিভ করে না, কিন্তু আবার বেজে উঠলে সিরাত ফোনটা নিয়ে সারাবকে বলে, সারাব তোমাকে কেউ কল করেছে, আননোন নাম্বার। সারাব বলে, ওকে দেখো তো কে। সিরাত এবার কল রিসিভ করে, বাট ওপাশ থেকে কেউ কথা বলে না।
আবার আজীব এক ধরনের শব্দ হয়। সিরাত ফোনটা রেখে আপন মনে রান্না করতেছে, তখন হঠাৎ আবার ফোনটা বেজে ওঠে ও সিরাত চমকে ওঠে। সিরাত ভয়ে ভয়ে আবার কলটা রিসিভ করে ও হ্যালো বলতেই ঘরের লাইট সব নেভাজালা করতে শুরু করে। তো পরের সিনে দেখি সিরাত দিল্লিতে যাওয়ার জন্য বের হয়েছে, বাট ফোন কলের ওই ঘটনাটা এখনো সে ভুলতে পারেনি। আর আজব ব্যাপার হলো, ফোন আছাড় দেওয়ার কারণে আমরা দেখেছিলাম ফোনের গ্লাসটা ভেঙে গিয়েছিল, তাই না? বাট সারাপ ফোনটা বের করে বলে, দেখো ফোনটা ঠিকই আছে। সিরাত, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি খুব প্রেসারে আছো, তাই তোমার এমনটা মনে হচ্ছে। রিল্যাক্স হও, নিজেকে শান্ত করো, আর হ্যাঁ, সাবধানে দিল্লিতে যাও, গিয়ে কল করো, ওকে? সিরাত বলে ঠিক আছে। এরপর সারাপ সিরাতকে দিল্লির বাসে উঠিয়ে দেয়, বাস স্টার্ট দেয় ও চলতে শুরু করে। তখন বাসের ভিতরে ক্যামেরা এমন ভাবে যায় মনে হচ্ছে যেন অদৃশ্য কেউ একজন বাসে উঠলো এবং সিরাতের পাশের ফাঁকা সিটটাতে বসার জন্য যাচ্ছে। সিরাতেরও এমন একটা ফিল হয় যেন কেউ একজন তার পাশে বসলো, বাট সিটের দিকে তাকালে কাউকে দেখতে পায় না। সিরাত অবাক হয়, কারণ তার ফিল হলো কেউ একজন তার পাশে বসলো। ক্যামেরা পিছনে আসলে দেখি, হ্যাঁ, কোকড়া চুলওয়ালা একটা মেয়ে তার পাশে বসে আছে, বাট সে দেখতে পাচ্ছে না। একটু পরেই মেয়েটি তার কাঁধে মাথা রাখে, এটাও সিরাতের ফিল হয়, বাট সে দেখতে পাচ্ছে না। সিরাত এবার আরো বেশি অবাক হয়, সিরাতের ফিল হচ্ছে যে কেউ তার সাথে আছে। তখনই দেখি সে মেয়েটির পায়ে ঘুঙুর পড়া, তার মানে সে মেয়েটি নাচ শেখে। কে এই অদৃশ্য মেয়েটি, আর সে কেনই বা সিরাতের পিছু করেছে? দিল্লিতে পৌঁছে সিরাত সারাপকে ফোন করে বলে, সারাপ, আমি দিল্লিতে পৌঁছেছি। ভালোভাবে পৌঁছেছে শুনে সারাপ খুশি হয়। সিরাত বলে, সারাপ, আমি লজে পৌঁছে তোমাকে কল করবো, এখন বাই। তো সিরাত তার লাগেজটা নিয়ে লজের দিকে যাচ্ছে। সামনে 3টা পিচ্চি মেয়ে পড়ে, পিচ্চুগুলো পথ আটকে বলে, ও তোমাকে ডাকছে। সিরাত পিছনে তাকালে দেখে একটা মেয়ে সামনে চুল দিয়ে মাথা নিচু করে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, আর এটা সেই মেয়েটাই। তো সিরাত লজে পৌঁছালে লজ মালিক আমেনা বেগম সিরাতকে তার রুম দেখে দেয় ও রুমের চাবিটা দিয়ে যায়। সিরাতের রুম নাম্বার হচ্ছে 302। সিরাত রুমে এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হচ্ছে। এমন সময় সিরাতের বাবা সিরাত পৌঁছেছে নাকি জানার জন্য কল করলে সিরাত কথা বলতে বলতে বাহিরে যায়, বাট ভিতরে তখন রহস্যময়ভাবে কিছু একটা হতে থাকে। हाँ जी पापा, अब आवाज आ रही है? हाँ जी, मैं कह रही थी ठीक है, ज्यादा अच्छा नहीं है, मैं शायद बदल दूंगी। जी पापा, ओके, लव यू। এদিকে সিরাত তার টাওয়ালটা নেড়ে দিতে গেলে চিন চলে আসে রাতে। সিরাত ঘুমাচ্ছে, ঘুমের মাঝেই হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আজব কিছু আওয়াজ শুনতে পাই।
তো রাতেই সিরাত সারাবকে এসব বলার জন্য ফোন করে। সারাব কল রিসিভ করতেই সিরাত বলে, সারাব আমার মনে হচ্ছে কেউ একজন আমার সাথে আছে, তোমার ফোন ভাঙা এসব সত্যি, তোমার ফোনেও আমি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেয়েছি, মনে হয় কেউ আমাকে কিছু বলতে চাচ্ছে, আমি সেটা অনুভব করতে পারছি, আমার খুব ভয় করছে সারাব। সারাব বলে, সিরাত 1 মিনিট বেবি শোনো, তুমি আজকে অনেক জার্নি করেছো, আর তুমি অচেনা শহরে অচেনা জায়গায় অচেনা মানুষদের মাঝে আছো, আর তোমার শরীরটাও অনেক ক্লান্ত, আর এই পরিস্থিতিতে আমাদের মন আমাদের সাথে ছলনা করে। বেবি বিশ্বাস করো তুমি ক্লান্ত, তাই তোমার এমনটা মনে হচ্ছে, আর কিছুই না, একটু বিশ্রাম করো, দেখবে সব ঠিক হয়ে গেছে, আর যদি কিছু হয়ও তো আমি তো এক কলেই চলে আসবো, প্লিজ আর জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো কেমন, লাভ ইউ। এই বলে সারাব ফোন রেখে দেয়। তখনই দেখি সিন চলে আসে পরের দিন সিরাতের ক্লাসরুমে বসেও তার একই ফিল হচ্ছে যে কেউ আসতেছে এবং তার পিছনে ফাঁকা সিটে বসতেছে। ম্যাম সিরাতকে ডেকে বলে, সিরাত পিছনে কি দেখো, ক্লাসে মনোযোগ দাও। এরপর সিরাত ক্লাসে মনোযোগ দেয়। তখন ক্যামেরা ধীরে ধীরে পিছনে আসলে দেখি, হ্যাঁ সিরাতের ফিল হওয়াটা সত্যি ওই মেয়ে তার পিছনে বসে আছে। সিন সারাবের কাছে আসলে দেখি সে আনমনা হয়ে আছে। পরম বলে, কিরে ভাই, সবসময় এমন অন্যমনস্ক হয়ে থাকতেছিস কেন? সারাব বলে, সিরাতের কথাগুলো ভেবে। আচ্ছা এসব কি সত্যি হয়? পরম বলে, হ্যাঁ কিছু কিছু সময় হয়, বাট সারাবের কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সিন চলে আসে সিরাতের কাছে, সে রুমে কফি বানাচ্ছে, হঠাৎ কে যেন দরজায় আসি বলে সিরাতের মনে হয়। সিরাত দরজা খুলে দেখলে কাউকেই দেখতে পায় না। এরপর দরজা লাগিয়ে ভিতরে আসতেই দেখি সেই মেয়ে ভিতরে এসেছে, বাট সিরাত তাকে দেখতে পাচ্ছে না। সিরাত আপন মনে পড়তে বসলে সিরাতের পাশেই দেখি সেই মেয়েটা বসে আছে। এবারও সিরাত দেখতে পায় না, কিন্তু এরপর তো আত্মাটা পুরোপুরি সিরাতের মাঝে ঢুকে যায়। এই আত্মাটা কার আর সে কেনই বা এইভাবে সিরাতের মাঝেই ঢুকলো সেটা আমরা একটু পরে জানতে পারবো। সিন আবার সিরাতের রুমে আসলে দেখি দুজন একসাথে নাচতেছে। সিরাত কিন্তু নাচ পারে না, আর সে কখনো শিখেও নি। তো পরের দিন পরম গানের রিহার্সেল নিচ্ছে, বাট সারাবের সেদিকে কোনো খেয়াল নেই।
নিজের ভাবনাতেই সে হারিয়ে আছে। সারাব এখানে না থেকে রুমে চলে যায়। সিন সিরাতের কাছে আসলে দেখি ওমা, সে দেখি নিজের চুলটাও ওই আত্মা মেয়েটার মতো করে ফেলেছে, আর তার কোনো ভয় ডর নেই, এত রাতে লজে ফিরতেছে। তখনই আবার সিরাতের সাথে সেই আত্মাকেও দেখতে পাই, মানে ওই আত্মাটা এখন সিরাতের মাঝে বসবাস করছে। এদিকে পরম সারাবের রুমে আসলে দেখে সারাব কোথায় জানি যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাচ্ছে। সারাব বলে তোর কাছে কি ক্যাশ টাকা আছে? পরম বলে আছে, বাট তুই কোথায় যাচ্ছিস? সারাব বলে দিল্লি। পরম অবাক হয়ে বলে দিল্লি? দিল্লি কেন? সারাব বলে সিরাত অদ্ভুত কথা বলতেছে, মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে, ওর জন্য আমার খুব টেনশন হচ্ছে। পরম বলে সারাব আর 2 দিন পরেই ওই গায়কের কানাডায় শো আছে। কিন্তু সারাব তার কোনো কথা শোনে না। সে বলে আমার মন মানতেছে না, ওকে একবার না দেখে আসা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। পরম বলে শোন, একটু শান্ত হ। দিল্লিতে হিনা নামের আমার এক বান্ধবী আছে, আমি ওকে সিরাতের কাছে পাঠাচ্ছি, ও গিয়ে দেখে আসতে পারবে আসলে কি হয়েছে। যদি কোনো সমস্যা মনে হয় তো আমিও তোর সাথে যাব, আই প্রমিস। ওকে নে, এগুলো এখন রাখ, আমি হিনাকে কল করছি। ছিনচল আসে পরের দিন হিনার কাছে। হিনার ফোন বাজতেই হিনা রিসিভ করে বলে হাই পরম, কেমন আছিস? পরম বলে হে হিনা, তুই কোথায়? আমি কাল রাত থেকে তোকে ফোন করতেছি বাট পাচ্ছি না। হিনা বলে সো সরি, আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তোর কি খবর বল? পরম বলে তোর একটা হেল্প লাগবে। আমার বন্ধু সারাব, ওর গার্লফ্রেন্ড দিল্লিতে আছে। সারাবের মনে হচ্ছে ওর গার্লফ্রেন্ড সিরাতের কোনো একটা সমস্যা হয়েছে, তুই একটু ওখানে গিয়ে দেখ তো ওর কি সমস্যা হয়েছে। হিনা বলে ওকে, আমি গিয়ে ওর সাথে দেখা করে তোকে জানাচ্ছি, ঠিক আছে? হিনা একটা জায়গায় এসে সিরাত বলে ডাকলে সিরাত প্রথমে শোনে না, আবার ডাকলে তখন ঘুরে তাকাই। হিনা পরিচয় দিয়ে বলে হাই, আমি হিনা। সিনে একটু পর আসলে দেখি দুজনে একটা জায়গায় বসেছে। সিরাত বলে আমি যখন থেকে সারাবের বাড়ি থেকে এসেছি ও আমার সাথে চলে এসেছে। আমার সাথে তখন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। আমার খুব ভয় লাগতো, বাট এখন আমি ওর সাথে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। ও সব সময় আমার সাথেই থাকে। এখন আমার ওকে খুব ভালো লাগে, আমার আর ভয় করে না। এসব ভুতুরে কথা শুনে হিনা তো ভয়ে ঢুকে চিপতেছে। হিনা তারপরেও কাঁপতে কাঁপতে সাহস করে বলে ও এখন কোথায়? সিরাত তখন তার পাশে তাকিয়ে মুচকি হাসে, তার মানে সে এখন সিরাতের পাশেই আছে। এরপর হিনা ভয়ে তাড়াহুড়ো করে বলে আমি এখন যাচ্ছি। এই বলে যেতে যেতে আবার একবার পিছনে তাকালে সিরাত ওভাবেই আছে আর মুচকি হাসতেছে। হিনা বুঝতে পারে সিরাত মারাত্মক বিপদে আছে, তাই তখনই গাড়ি নিয়ে চলে যেতে যেতেই পরমকে ফোন করে বলে পরম, যত দ্রুত সম্ভব সিরাতকে তোমরা বাঁচাও, আমার মনে হচ্ছে কেউ ওর সাথে আছে। এই বলতে বলতে হঠাৎ হিনার গাড়ির কন্ট্রোল হারিয়ে যায়। তো এই রাতেই সে আত্মাটা হিনাকে মেরেই ফেলে। হিনা মারা যাওয়ায় পরম তো পুরো টেনশনে পড়ে যায়। ওটা যদি আত্মাই হয় তাহলে ও হিনাকে কেন মারলো? ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমাদের শুধু হেল্প করছিল। সারাব বলে আমি এখনো এটা বুঝতে পারছি না যে সিরাত যখন হিনার সাথে দেখা করতে একা এসেছিল তখন হিনা কেন বললো যে ওর সাথে অন্য কেউ ছিল। পরম রেগে বলে তুই কি পাগল হয়ে গেছিস? তুই এখনো ব্যাপারটা বুঝতে পারছিস না? ভাই কোনো এক আত্মার নিজের অস্তিত্ব বোঝানোর জন্য সিরাতকে ব্যবহার করছে। সিনচল আসে পরের দিন সারাবের ফ্ল্যাটে। সারাব পরমকে পোস্টটা দেখিয়ে বলে এই পোস্টটা যশনের কত্থক নাচের শিক্ষক করেছে। সে বলেছে যশন নাকি মারা গিয়েছে, কিন্তু তুই তো বলেছিলি যশন গুরুদাসপুরের কোনো এক ছেলের সাথে পালিয়েছে। মনে করিয়ে দেই যশন হচ্ছে সারাবের এক্স গার্লফ্রেন্ড। ওই যে এক রাতে কথা বলতে বলতে যশনের ফোন অফ হয়ে গিয়েছিল না, সেই যশন। পরমের এক বন্ধু সাদ্দাতের মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছিল যে যশন নাকি গুরুদাসপুরের একটা ছেলের সাথে পালিয়েছে। বাট আজকে দেখে এই তথ্যটা ভুল, যশন কোনো ছেলের সাথে পালায়নি, কিন্তু যশনের কি হয়েছে এটা এখনো অজানা। সারাব টেনশন ভরা ফেসে বলে ভাই
আমার মনে হচ্ছে এসব কিছুর সাথে যশনের কোনো একটা কানেকশন আছে। আমার মনে হচ্ছে যশনের সেই কত্থক শিক্ষকের সাথে আমাদের দেখা করা উচিত। সিন চলে আসে সেই শিক্ষকের কাছে। পরম বলে, স্যার আপনি কিভাবে জানলেন যে যশন মারা গেছে? শিক্ষক বলে, যশন যে মারা গেছে এটার তেমন কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি যা অনুভব করেছি আমি সেটাই আপনাদেরকে বলবো। যশন আমার খুব প্রিয় একজন ছাত্রী ছিল। কত্থক শুধু ওর শখ ছিল না, এটা ওর জীবন ছিল। শিক্ষক এগুলো বলতে থাকে আর স্ক্রিনে আমরা যশনকে দেখতে পাই। হ্যাঁ, মাঝখানের এই কোকড়া চুল মেয়েটাই যশন, আর এই কিন্তু সিরাতের পিছু লেগেছে। তার মানে এটা সত্য যে যশন তাহলে সত্যিই মারা গেছে, কিন্তু কিভাবে সেটাই রহস্য। তো শিক্ষক বলে, যশন ওর পরিবারের থেকে লুকিয়ে ওর এই স্বপ্নটা পূরণ করতেছিল, কিন্তু হঠাৎ একদিন সে ইনস্টিটিউটে আসা বন্ধ করে দিল। সেদিন থেকে ওর ফোন বন্ধ আর কখনোই খোলা পায়নি। এরপর আমি ইনস্টিটিউটে কিছু অদ্ভুত ঘটনা অনুভব করতে শুরু করি। মাঝে মাঝে আমি অডিটোরিয়ামে ঘুঙুরের শব্দ শুনতে পেতাম। মনে হতো যেন যশন ওখানেই আছে আর কত্থক নাচছে। যদি কেউ তার অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় তাহলে তার আত্মা আবার ফিরে আসে সেই ইচ্ছা পূরণ করতে, আর এটা সত্য। তাই আমার মনে হচ্ছে সিরাতের মাঝেই যশনের আত্মা আছে। আর একটা কথা, এই শক্তি খুব বিশুদ্ধ আর সূক্ষ্ম হয় যতক্ষণ না ও বুঝতে পারে যে আপনি ওর ব্যাপারে কিছুই জানেন না, ততক্ষণ পর্যন্ত ও আধিপত্য বিস্তার করে না। তাই যতক্ষণ না আপনি খুঁজে পাচ্ছেন যে ও কেন সিরাতের সাথে আছে, ততক্ষণ আপনার না জানার ভান করে থাকাই ভালো। তাই আপনাদের এমন একটা সত্যি অথবা মিথ্যা বলতে হবে যেটা সিরাত এবং যশন দুজনের উপরই পড়ে। সিন সিরাতের কাছে আসলে দেখি, ওরে বাপরে, দুজনে কি উল্লাস শুরু করে দিয়েছে। একটু পরে সিরাতের ফোনে পরম ফোন করে। সিরাত ফোন রিসিভ করলে পরম কাঁদতে কাঁদতে বলে, সিরাত, সারাবের অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ তাড়াতাড়ি আসো। সিরাতের কোনো রিয়াকশন নেই। পরম বলে, সিরাত তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সারাবের অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ তাড়াতাড়ি আসো। একটু পরেই দেখি, হ্যাঁ, সারাবের অ্যাক্সিডেন্টের কথা শুনে দুজনেই মানে সিরাত ও যশন ইমোশনাল হয়েছে। দুজন দুজনকে সান্ত্বনা দিচ্ছে, তার মানে কাজ হয়েছে। প্ল্যান অনুযায়ী সিরাত এবার সারাবকে দেখতে আসবে। চিন চলে আসে সারাবের কাছে। সারাব কত্থক শিক্ষককে বলতেছে, হ্যাঁ স্যার, ও এখন একটুর মাঝে চলে আসবে। শিক্ষক বলে, এখনো একটা কথা মাথায় রেখো, ও যেন বুঝতে না পারে যে তুমি সবকিছু জানো। কথা বলে ফোন কাটতেই কলিং বেল বেজে ওঠে, মানে সিরাত এসেছে। পরম গেট খুলে দিয়ে স্বাভাবিকভাবে বলে, হাই ভাবি। সিরাত কোনো কথা না বলে সারাবের কাছে এসে সারাবকে পরম আদরে জড়িয়ে ধরে। বাট ধরার পর সিরাতের ফিল হয় সারাব তো ঠিকই আছে। সিরাত বলে, তুমি তো ঠিক আছো, তাহলে মিথ্যা বললে কেন? সারাব আমতা নামতা করতে করতে বলে, এমনিতেই তোমার সাথে দেখা করার ইচ্ছা হলো, তাই আর কি। আর ভাবলাম তোমার একটু পরীক্ষা নিয়ে দেখি তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। সিরাত বলে, ভালোবাসার পরীক্ষা নিতে নেই, তাছাড়া তোমার জন্য আমি মৃত্যু থেকেও ফিরে আসতে পারি। এটা শুনে পরমা সারাব তো চমকে যায়, কারণ এটা যশনের কথা। সিন চলে আসে রাতে। সারাব সিরাতকে ভালোবেসে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? সিরাত বলে, হ্যাঁ। সারাব বলে, তো তোমার ক্লাস কেমন চলছে? সিরাত বলে, তুমি জানো আমি এখন কি সুন্দর কত্থক নাচ শুরু করেছি? এটা শুনতেই সারাব ভয় পেয়ে যায়। সারাব বলে, তুমি এটা কবে শুরু করলে? সিরাত বলে, একেবারে শুরু থেকে। সারাব কনফার্ম বুঝতে পারে এটা যশনই, তাই এবার বলে ওঠে, যশন। যশন বলে, আমার কথা মনে পড়লো। এরপর যশনের রূপে ফিরে তাকিয়ে বলে, তুমিও তাহলে এটাই ভেবেছিলে যে আমি গুরুদাসপুরের কোনো একটা ছেলের সাথে পালিয়ে গেছি? এই বলতে থাকে ও যশনের চোখ দিয়ে পানি পড়তে থাকে। যশন কাঁদতে কাঁদতে বলে, ওই রাতে যখন আমি তোমার সাথে কথা বলছিলাম তখন আমার বাবা ও ভাই আমাকে দেখে ফেলেছিল, আর তারা এটাও জানতে পেরেছিল যে আমি তাদের আড়ালে নাচ শিখতেছি। তো এই সিনগুলোই কিন্তু আমরা মুভির একদম শুরুতেই দেখেছিলাম। তো যশনের ভাই রেগে মেগে তার বাবাকে বলে, আমি তোমাকে বলিনি একে পড়াশোনা করানোর দরকার নেই, ও পড়াশোনার নামে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে, ও আমাদের আরও অপমান করার আগেই বাবা বলে ওঠে, শেষ করে দে। যশন ভাইয়ের কাছে আকুতি করতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আর আমি মরে গেলে আমার সারাব কিন্তু আমার খোঁজে এখানে চলে আসবে। বাট এরা যশনের কোনো কথাই শোনে না। সত্যি সত্যি নিষ্ঠুরভাবে যশনকে মেরে ফেলে এবং সূর্য ওঠার আগেই পুড়ে শেষ করে দেয়। তখন আমরা সেখানে যশনের নিরুপায় অসহায় আত্মাকে দেখতে পাই। যশন বলে, মৃত্যুর পরেও এই পৃথিবীতে আমি কোনো ঠাঁই পাইনি, আর তুমি আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিলে। এই বলে যশন রাগ করে তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে। তো সারাব বলে, বরং তুই সিরাতকে সাবধানে বাহিরে নিয়ে যা, আর খেয়াল রাখিস সিরাতের যেন কোনো ক্ষতি না হয়।
তো পরম বুঝে উঠতে পারছে না এখন সে কি করবে, কি করলে সে সিরাতকে যশনের থেকে বাঁচাতে পারবে। সিন চলে আসে ফ্ল্যাটে সারাবের কাছে। তো যশন বলে, সিরাত কি ভেবেছিল যে ও আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিবে? নো, এটা যশনের ভালোবাসা। আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসার যোগ্যতা সিরাতের নেই। যখনই কেউ তোমার জীবনে আসবে আমি ঠিক এভাবেই তাকে ধ্বংস করে দিব, কারণ আমি তোমার শুরু, আমি তোমার শেষ। সব সময় আমিই ছিলাম, এখনো আমি আছি, আর ভবিষ্যতেও আমিই থাকবো, কারণ এটা যশন, এটা আমি। পরে সিনে দেখি পরমা সারা ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাচ্ছে। তার মানে তারা নিয়তির কাছে হার মেনে নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে যশনের কাছ থেকে সিরাতকে কোনোভাবেই ফেরানো সম্ভব নয়। যশন সিরাতের শরীর চিরতরে দখল করে নিয়েছে। সিনি ফ্ল্যাটের ভিতরে আসলে দেখি, হ্যাঁ, যশন আর সিরাত একসাথে বসে আছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি এই মেসেজ দিয়ে শেষ হয় যে সারাব কখনোই যশনের হাত থেকে মুক্তি পাবে না। যশন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আমি তোমার শুরু আর আমি তোমার শেষ। সারাব ফ্ল্যাট ছেড়ে বেঁচে ফিরলেও এই ভয়ঙ্কর অভিশাপ তার সারা জীবনের সঙ্গী হয়ে গেল। ভবিষ্যতে সে যাকেই ভালোবাসবে তাকেই যশনের কারণে মরতে হবে।